আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব নেতানিয়াহুর আবেদন নাকচ করলেন ইসরায়েলি আদালত। জানিয়ে দেব ইরানে ইসরায়েলি আগ্রাসনে আইএইএ কে দুষলেন ল্যাভরভ। এরপর রয়েছে অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনার আগ্রহী ভারত। সর্বশেষ থাকছে ইরানের তেল নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নেতানিয়াহুর আবেদন নাকচ করল ইসরায়েলি আদালত। ইসরায়েলের একটি আদালত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণের পেছনে আবেদন খারিজ করে দিয়েছেন। বৃহস্পতিবার নেতানিয়াহুর আইনজীবী আদালতে অনুরোধ জানান আগামী 2 সপ্তাহের শুনানি যেন নেতানিয়াহুকে অব্যাহতি দেওয়া হয়। তার ভাষায়, ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর প্রধানমন্ত্রীকে এখন নিরাপত্তা ইস্যুতে মনোযোগ দিতে হচ্ছে। তবে জেরুজালেম জেলা আদালতে অনলাইনে প্রকাশিত রায়ে জানান বর্তমান রূপে এই আবেদন শুনানি বাতিলের জন্য প্রয়োজনীয় ভিত্তি বা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করতে পারেনি। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করছেন। তার সমর্থকেরা বহু বছর ধরে চলা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন। প্রথম মামলায় নেতানিয়াহু তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তারা রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে বিলিয়নারদের কাছ থেকে $2,60,000 প্রায় 32 কোটি টাকা বিলাসবহুল উপহার নিয়েছেন। অন্য 2টি মামলার অভিযোগে রয়েছে নেতানিয়াহু 2টি ইসরায়েলি গণমাধ্যমের কাছ থেকে নিজের পক্ষে অনুকূল সংবাদ কভারেজ পেতে চেষ্টা করেছিলেন। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক বিবৃতি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা একটা উইচ হান্ট। তার দাবি, এই বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা এই মহান বীরকে ক্ষমা করে দেওয়া উচিত। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় 1200 জন নিহত এবং 261 জনকে জিম্মি করা হয়। ওই দিন থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে গাজায় 56,259 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1,32,458 জন। এদিকে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে জড়ো হন তাদের পরিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলি সরকারের প্রতি যুদ্ধবন্ধের আহ্বান জানান তারা। রাজনৈতিক স্বার্থে জিম্মিরা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এরপর 23 জুন বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান, যা পরবর্তীতে তেহরান ও তেল আবিবের মধ্যে 12 দিনের সংঘর্ষের রূপ নেয়। এতে কমপক্ষে 606 জন নিহত এবং 5,332 জন আহত হন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী জবাবে তেহরান ইসরায়েলের উপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে 29 জন নিহত এবং 3,400 জনেরও বেশি আহত হয়েছেন। ইরানে ইসরায়েলি আগ্রাসনে আইএইকে দুষলেন ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পশ্চিমা দেশগুলোর চাপ পড়ে একটি রাজনীতিকরণকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্কজনক প্রতিবেদন প্রকাশ করেছে, যা তার ইরানের হামলা চালানোর অজুহাত হিসেবে ইসরায়েলের হাত তুলে নিয়েছে। বৃহস্পতিবার মস্কোর এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ একথা বলেন খবর বার্তা সংস্থা মেহেরের। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংস্থাটির এই ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়ানো ভাষার প্রতি প্রতিবেদনটি ইসরায়েলকে হামলার জন্য অতিরিক্ত কারণ দিয়েছে। আইএইএ এর অভিযোগকে তারা এই হামলার ন্যায্যতা প্রতিষ্ঠার একটি উপাদান হিসেবে ব্যবহার করেছে। উল্লেখ্য, আইএইএ এর বোর্ড অব গভর্নেন্স গত 12 জুন একটি ইরান বিরোধী প্রস্তাব পাশ করেন, যা ছিল ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে সামরিক আগ্রাসনের শুরু ঠিক একদিন আগেই ঘটনা। তারা দাবি করে ইরান নাকি তার পারমাণবিক দায়িত্ব ভঙ্গ করেছে। ল্যাভরভ জোর দিয়ে দাবি করে বলেন, ওই প্রস্তাবটি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পরে যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে তৈরি করে হয়েছিল এবং তা গড়ে উঠেছিল আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির প্রতিবেদনে অনুল্লেখিত তথ্য বা ইচ্ছাকৃত ইঙ্গিতপূর্ণর উপর ভিত্তি করে। তিনি আরও বলেন, প্রতিবেদনের ভাষায় অনেক অস্পষ্টতা ছিল, যেটাকে এই 4টি পশ্চিমাদের তৎক্ষণাৎ নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এর আগে এক বক্তব্যে ল্যাভরভ বলেন, ইউরোপীয় নেতারা আইএইএ এর ওপর চাপ প্রয়োগ করছে যাতে তারা ইরান সম্পর্কে নেতিবাচক মূল্যায়ন দেয়, ফলে ইসরায়েলের এই আগ্রাসনের দায় তাদেরকেও একাংশ বার্তায়। তিনি এটিকে খাঁটি নব্য ঔপনিবেশিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্র আইএইএ কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে একটি
প্রস্তাব আদায় করতে চেয়েছে। এছাড়া ল্যাভরভ সতর্ক করেন যে যদি আইএইএকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হয় তাহলে সেই সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, কারণ বর্তমানে গোপনীয়তা রক্ষায় সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। অন্যদিকে আইএইএকে প্রধান রাফায়েল গ্রোসি এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের কোনো নিন্দা করেননি, যা ইরানি কর্মকর্তাদের তীব্র সমালোচনা কারণ হচ্ছে। তেহরান অভিযোগ করছে গ্রোসি পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ব্যাপারে তিনি ইচ্ছাকৃতভাবে নীরবতা পালন করছেন। উল্লেখযোগ্যভাবে আইএইএর একাধিক প্রস্তাবে বলা হয়েছে শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে বল প্রয়োগ আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছে, অনুকূল পরিবেশে ভারত বাংলাদেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়াদিল্লি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক থেকে পরিচালনার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি প্রতিষ্ঠা কাঠামো রয়েছে। জয়সওয়ালের এই বক্তব্য এমন সময় এসেছে যখন ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক স্থায়ী কমিটি ভারত বাংলাদেশ সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হচ্ছে। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, এই বৈঠকে অংশ নেবেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আতা হাসনাইন, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্তর। 1996 সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন হিসেবে এক প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, অনুকূল পরিবেশ আমরা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সংলাপ সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। 19 জুন চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, আমাদের প্রতিবেশী দেশ যেসব পারিপার্শ্বিক ঘটনা ভারতের স্বার্থ ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে সেসব ঘটনা আমরা অব্যাহতভাবে পর্যবেক্ষণ করছি। প্রতিটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাধীনভাবে গড়ে উঠেছে। পারস্পরিক প্রেক্ষাপটের আলোচনায় তা মূল্যায়ন করা হয়। প্রাথমিক প্রস্তুতির তথ্য অনুযায়ী হিন্দু জানা গেছে ভারতের সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় মৌলবাদের উত্থান, রাজনৈতিক অস্থিরতা এবং এর ফলে ভারতের নিরাপত্তার উপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা এই সংক্রান্ত বিশ্লেষণ তুলে ধরেন। এছাড়া শেখ হাসিনার সরকার পতনের পর চীন বাংলাদেশ কৌশলগত সম্পর্ক কিভাবে রূপ নিতে পারে সেই বিষয়ে মূল্যায়ন করা থাকবে। বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের ভাবমূর্তি নিয়ে যেসব নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তাও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হবে। বিশেষজ্ঞদের মতে অনেক বাংলাদেশি মনে করেন ভারত সরকার বাংলাদেশের জনগণের পাশে না থেকে এককভাবে শেখ হাসিনার সরকারকে সমর্থন করেছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, সংসদীয় কমিটি আইন প্রণেতাদের এ বিষয়ে পরামর্শ দিতে পারে যে বাংলাদেশের একটি গ্রহণযোগ্য ও অংশীদারমূলক নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলা জরুরি। ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা রক্ষার কৌশলগত প্রয়োজনীয়তার দিকটি আন্তর্জাতিক অংশীদারদের কাছে তুলে ধরার কথা উঠে আসতে পারে। ইরানে তেল নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের। এর উপর তেল থেকে বিশেষজ্ঞরা শিথিলের ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্প জানিয়েছে, ইরানের উপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ নীতি এখনও বহাল রয়েছে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ইরানের পুনর্গঠনের জন্য তেল বিশেষজ্ঞদের নিয়ম প্রয়োগে কিছুটা শিথিলতা আনতে পারে রয়টার্স। ট্রাম্প বলেছেন, দেশটাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে তাদের অর্থের প্রয়োজন হবে, আমরা চাই সেটা হোক। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এর অর্থ এই নয় যে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে, বরং পরিস্থিতি অনুযায়ী প্রয়োগের মাত্রা কিছু বদলানো হতে পারে। এর আগে দিন ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতির পর চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দেয়, কারণ যুক্তরাষ্ট্র এর আগে ইরানি তেল কেনার চীনের টিপট রিফাইনারি সহ বেশ কয়েকটি স্বাধীন তেল শোধনাগার ও বন্দরে টার্মিনাল অপারেটরদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া ট্রাম্পের এই মন্তব্য চীনের প্রতি একটি ইতিবাচক বার্তা। তিনি আরও বলেছেন, আমরা একসঙ্গে কাজ করতে চাই, আমরা অর্থনীতিকে ক্ষতি করতে চাই না। আশা করি এই ইরানিদের জন্য একটি বার্তা হবে। বিশ্লেষকেরা বলেছেন, যুদ্ধবিরতির পর ইরান পুনর্গঠনের সুযোগকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এদিকে কূটনৈতিক নমনীয়তা দেখাচ্ছে। অন্যদিকে কৌশলগত অবস্থান বজায় রাখতে এই পরিবর্তন অবস্থান আন্তর্জাতিক ভূরাজনীতিতে নতুন সমীকরণ সূচনা করতে পারে। উল্লেখ্য, চীন ইরানের শীর্ষ তেল ক্রেতা এবং দেশটির ইরান বিরোধী নিষেধাজ্ঞার শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে।